মায়েরা আমতা আমতা করে, কি বলবে বুঝতে পারছে না। কি আছে এই ঘরে, সে দেখলে কি হবে? মায়েরা মিনমিন করে বলে, আমি। ইরফান মায়েরার গলার সুর মিলিয়ে বলে, তুমি। মায়েরা ঢোক গিলে। ইরফান একদম তাকে ঘেঁষে দাঁড়িয়ে থাকায় মায়েরার কেমন হাঁসফাঁস লাগে, গরম লাগছে তার। মিনমিন করে বলে, সরুন, আমার গরম লাগছে। ইরফান মায়রার কথাটা শুনে আরেকটু চেপে দাঁড়ায় মায়রার সাথে। মায়রা ছটফটিয়ে ওঠে, উল্টো ঘুরে কোনো রকমের ঠেলে ঠুলে। এ তো আরেক জ্বালা। ইরফান আরও তার দিকে চেপে দাঁড়ায়। মায়রা ইরফানকে ঠেলে সরাতে চায়, আমতা আমতা করে বলে, সরুন তো। ইরফান মায়রার মুখপানে চেয়ে আছে, গম্ভীর গলায় বলে। নো। মায়রার অসহায় লাগে। ধ্যাত, এ কোথায় ফেসে গেল? কোন দুঃখে যে এই ঘরে আসতে গেল? যেহেতু যেতেই দিচ্ছে না, তবে প্রশ্নটা করুক। ঝট করে মাথা তুলে বলে, আপনার এই ঘরে কি আছে? ইরফান ভ্রু কুচকে বলে। মাই ফার্স্ট ওয়াইফ। মায়রা রেগে তাকায় ইরফানের দিকে, আবারও তাকে উল্টাপাল্টা বলছে। অসহ্য লোক একটা। ইরফানের গম্ভীর মুখাবয়ব, শক্ত চোয়াল, সরু নাক বিশিষ্ট মুখপানে কেমন করে যেন চেয়ে থাকে মায়রা। মুখ জুড়ে পানির ছিটে ফোটা। ফর্সা মুখে এমন বিন্দু বিন্দু পানির কণা ছড়িয়ে ছিটিয়ে দেখে মায়রা ঢোক গিলল। চোখ নামিয়ে নেয়, বিড়বিড় করে। ক্রাশ খাওয়া পাপ। এরপর ইরফানকে ঠেলে সরাতে চায়, সাথে বলে, আমি আপনার কথা বিশ্বাস করি না। ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে চাপ দাড়িতে ঘষে আরেকবার। মায়রা নত মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে। ইয়োর উইশ। মায়রা আবারও মাথা তুলে রেগে বলে। আপনি মিথ্যুক। ইরফান ডান হাতে মায়রার ওড়না টেনে বিরক্তি কণ্ঠে বলে। স্টুপিড। মায়রা চোখ বড় বড় করে বলে, কি করছেন আমার ওড়না? ইরফান বিরক্তি চোখে মায়রার দিকে চেয়ে ওড়নার কোণা দিয়ে মুখ মুছল। মায়রা বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে। হঠাৎ ইরফানের হাত থেকে ওড়না টেনে নিয়ে বলে, আমার ওড়না আপনার তোয়ালে মনে হচ্ছে। ইরফান মহাবিরক্ত হয়। এই স্টুপিড থাপ্পড় ছাড়া আর কিছুরই যোগ্য না। রেগে মায়রার ওড়না টেনে পুরোটাই খুলে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে, ইরফানের দিকে নিজেই সিটিয়ে দাঁড়ায়। ভীষণ লজ্জা পায়, বিড়বিড় করে। খবিশ লোক। ইরফান ডান হাতে মায়রার ওড়না পেঁচিয়ে নেয়। এরপর চোখ নামিয়ে তাকালো। মায়রা ইরফানের বুক সমান। মেয়েটা ইরফানের সাথেই লেগে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে। লিটল গার্ল। মায়রা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার ওড়না দিন। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে। আমি ডিস্টার্ব করছিলে কেন? মায়েরা বুঝলো না সে কখন ডিস্টার্ব করলো। ডিস্টার্ব তো এই লোকটাই তাকে করছে, তার ওড়না নিয়ে টানাটানি করছে। এমনিতেই তার কফি না নিয়ে ওই মেয়ের কফি নেয় মায়েরার বিরক্ত লাগছে সব কিছু। তবু নিজের ওড়না ফিরে পেতে মিনমিন করে বলে। আর করব না। ইরফান মায়রার দিকে কিছু সময় চেয়ে থাকে, এরপর নিজেই মায়রার মাথাসহ ওড়না দিয়ে ঢেকে দেয় মায়রাকে। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়রার থেকে সরে দাঁড়ায়, এগিয়ে গিয়ে কফির মগ হাতে তুলে নেয়। মায়রা ছাড়া পেয়ে তার পেছনে থাকা দরজা আরেকবার ঠেলে। না, খুলতে পারল না। তার অসীম কৌতূহল, এই ঘরে কি আছে তাকে দেখতেই হবে। মেয়েটা ভুলেই গিয়েছে কফিতে মরিচের গুঁড়ো মিশিয়ে কেলেঙ্কারি করে রেখেছে। এর জন্য আগে তার পালানো উচিত। ইরফান মায়রার দিকে চেয়ে কফির মগে এক চুমুক দেয়, কিন্তু কফি আর গিলতে পারে না। মুখ থেকে কফি ছুঁড়ে ফেলে মায়রার দিকে দাঁতের দাঁত চেপে তাকায়। মায়রার দরজা খুলতে না পেরে পিছু ফিরে ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়। কি হলো এই লোকের? এইটুকু সময়ে চোখ মুখ এমন লাল হয়ে গেল কেন? দৃষ্টি দেখেও অবাক হলো। হাতে কফির মগ দেখে মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইয়া আল্লাহ, সে তো ভুলেই গিয়েছিল মরিচ মেশানোর কথা। মায়রা ঢোক গিলে ইরফানের থেকে দৃষ্টি সরিয়ে খোলা দরজার দিকে তাকালো। এক সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগালো, কিন্তু যেতে পারলো না বেশি দূর। ইরফান বড় বড় পা ফেলে মায়রাকে টেনে আর তার সাথে চেপে ধরে। মায়রার কান্না পায়। এই লোক এখন তাকে কি করবে? ইরফান দাঁতে দাঁত পিষে বলে। কি মিশিয়েছো? মায়রা মুচড়ামুচড়ি করতে করতে বলে, আমি কেন মেশাবে? আমার কফি আপনি নিয়েছেন। এটা তো জাহারা আপু বানিয়েছে। ইরফান হাতের কফির মগ ঠাস করে পাশের টেবিলে রাখে। মায়রা চোখ খিচে নেয়। ইরফান দু হাতে মায়রার পিঠ শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে। বাদরামিটা তো তুমি করেছো। মায়রা মাথা নিচু করে বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি ছাড়া দুনিয়ার সবাই ভালো, শুধু আমিই বাদর। আমি স্টুপিড আর সব মেয়েরা ফেরেস্তা। ইরফান ভ্রু কুচকে মায়রার দিকে চেয়ে যাচ্ছে, ঠান্ডা গলায় বলে। তুমি বাদরামি ছাড়বে না? মায়রা বিরক্ত হয়ে বলে, ছাড়বো না, হয়েছে? জাহারা আপুকে বলছি আপনাকে কফির ড্রামে করে কফি দিয়ে যান, এরপর বসে বসে শুধু তার হাতের কফি খেতে থাকেন। ইরফান ধমকে বলে, শাট আপ।
বাজে বকলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফানের জিহ্বা দিয়ে ধোঁয়া বের হচ্ছে যেন। এ স্টুপিড কি মিশিয়েছে কে জানে, সে তো ঝাল খেতে পারে না, স্বাভাবিকের চেয়েও ঝাল কম খায়। দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে ভাবছে একে কি করবে। মাথাটা পুরো ধরিয়ে দেয় এই বাচ্চা। মায়েরা ইরফানের কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকালে দেখলো ইরফান শক্ত চোখে তার দিকেই চেয়ে আছে। চোখ দুটো লাল। বেশি মরিচ মিশিয়েছে নাকি নিজে নিজেই ভাবে, আবার ভাবে ঠিক হয়েছে। তার কফি অ্যাভয়েড করে অন্যটা খেতে গেলে এমনই ঝাঁঝ লাগবে। নিজে নিজেই মুখ বাঁকায়। ইরফান মায়রাকে ছেড়ে ডান দিকে ঘাড় বাঁকিয়ে মুখ গোল করে ফোঁস করে শ্বাস ফেলল। মায়রা ছাড়া পেয়ে আবারও দৌড় নিতে নেয়। তার আগেই ইরফান মায়রাকে টেনে তার সামনে নিয়ে আসে। মায়রা কাঁদো কাঁদো মুখ করে তাকায় ইরফানের দিকে। সে সবসময় শুধু ধরা পড়ে যায়। ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, ঝাল কমিয়ে দিয়ে যাও। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। তার খারাপ লাগলো এখন। চোখগুলো কেমন লাল হয়ে আছে। ওই ঝালের কারণে এটাও বুঝলো। ভাবলো চিনি এনে দিবে, অতপর বলে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি চিনি আনছি। কথাটা বলে মায়েরা যেতে নিলে ইরফান বা হাতে মায়েরাকে টেনে ধরে বলে, আই ওয়ান্ট টু ইট চকোলেট। কথাটা শুনে মায়েরা কাল রাতের কথা মনে পড়ে। ঢোক গিল। আমতা করে বলে, আমার কাছে চকলেট নেই। ইরফান মায়েরার দিকে এক পা এগিয়ে বলে, আছে। মায়েরা ভ্রু কুঁচকে তার 2 হাত তুলে ইরফানকে দেখিয়ে বলে, এই দেখুন নেই। ইরফান মায়রাকে বা হাতে আঁকড়ে ধরে। ডান হাতের বুড়ো আঙ্গুল মায়রার ঠোঁটের উপর রেখে শীতল কণ্ঠে বলে, দিস ইজ এ ভেরি টেস্টি চকোলেট। মায়রা ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে ভেতরের সত্তা কেঁপে ওঠে। চোখ নামিয়ে আমতা করে কিছু বলতে চায়। তার আগেই ইরফান মায়রার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া রাখে। মায়রা তার শিরশিরানি শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয়। তখনই শুদ্ধ গান গাইতে গাইতে ইরফানের ঘরের দিকে আসে। থেমে থেমে ডেকে ওঠে, এই ইরফান, কই তুই রে? শুদ্ধর গলা পেয়ে মায়রা ইরফানকে 2 হাতে ধাক্কা দেয়। ইরফান চরম বিরক্তির নিঃশ্বাস ফেলে। মুখটাও খুলতে পারেনি। ছেড়ে দেয় মায়রাকে। মায়রা ছাড়া পেয়ে লজ্জায় কোনো দিকে তাকাতে পারে না। কোন দিকে যাবে? দরজার দিকে দৌড়ে কয়েক পা এগিয়ে গিয়ে শুদ্ধর গলা আরও কাছ থেকে পেয়ে উল্টো ঘুরে দৌড়ে ইরফানের পিছে এসে লুকায়। ইরফানের পিঠের সাথে চেপে দাঁড়িয়ে 2 হাতে ইরফানের টি শার্ট খামচে ধরল। তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করল লজ্জায়। এদিকে মায়রা ইরফানের পিছে দাঁড়ানোর পরেই শুদ্ধ ইরফানের ঘরে ঢুকে পড়ে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ এগিয়ে এসে বলে, বিয়ে তোর বোনের, আর আসতে হলো আমাকে? এসব কি ভাই? ইরফান কিছু বলল না। শুদ্ধ ইরফানের বিছানায় গিয়ে হাত পা ছেড়ে শুয়ে পা দিকে ঘাড় কাত করে ইরফানের দিকে তাকালে ইরফানের পিছে এক মেয়েকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে থাকতে দেখে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। চোখ বড় বড় করে বলে, এটাকে? মুখে থুতু দিয়ে বলে, ওহে নারী, তুমি কে গো? তুমি কি জানো না ইরফানের এক বাচ্চা বউ আছে? মায়েরা কি করবে ভেবে পায় না। তাকে দেখে নিয়েছে ভাবতে কেমন লজ্জা লাগছে। দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়িয়ে বলে, আমি সে, বুঝলেন? কথাটা বলতেই লজ্জানত মাথা নিয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় মায়রা। শুদ্ধ বোকা চোখে মায়রা প্রস্থান দেখল। কি হলো? ইরফানের পেছনে লুকিয়েছিল কেন? আর এখন এভাবে দৌড়টাই বা কেন দিল? ইরফানের সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলে, তোর বউ এভাবে দৌড়ে পালালো কেন? ইরফান বিরক্ত কণ্ঠে বলে। আই ডোন্ট নো। শুদ্ধ ইরফানের দিকে শিকারী দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমার মন বলছে তুই সবই জানিস। ইরফান কাভার্ডদের দিকে এগিয়ে গিয়ে বলে। বের হয় এখান থেকে, আমি আসছি। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, মনে হচ্ছে বাচ্চা বউ এর সাথে সামথিং সামথিং। এদিকে আমি যে তোর জন্য সিনিয়র বউ ঠিক করলাম, তার কি হবে? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভয় পাওয়ার ভান করে বলে, আরে এক চিমটি মিথ্যা বলছি না, তোর বয়স তো 30+। তোর তো বাচ্চা বউ পছন্দ নয়, তাই বড় দেখে মেয়ে ঠিক করছি। তা 30-এর ঘরে হবে নাকি 40-এর ঘরে দেখবো? ইরফান রেগে টেবিলের উপর থেকে পেপার ওয়েট নিয়ে ছুঁড়ে মারে শুদ্ধর দিকে। শুদ্ধ দৌড়ে দরজার আড়ালে দাঁড়িয়ে মাথা উকি দিয়ে বলে, আচ্ছা যা, সময় দিলাম। 30-40-এর ঘর থেকে শুরু করে 100 বছর পর্যন্ত চেষ্টা চালাবো। জানিস এখনো অনেক ঘরেই 120 বছরের বুড়িমা বেঁচে আছে। যাই হোক, তোর লাগলে শুধু এক চাপ্পি, ব্যাস আমি তোর সিনিয়র বউ নিয়ে হাজির হয়ে যাব।
ইরফান বিরক্ত চোখে চেয়ে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানকে চুপ দেখে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে কানে নিয়ে বলে, হ্যালো অন্তরা ম্যাম, ইরফানের নাকি সিনিয়র মেয়ে পছন্দ। বলছি তুই একটা সিনিয়র মেয়ে দেখবি, বুঝলি? ইরফান ভ্রু কুচকে বলে। ওকে কোথায় পেলি? শুদ্ধ অন্তরার সাথে টুকটাক কথা বলে ফোন রেখে বলে, মাঝে মাঝে কথা কয়। গত বছর বিসিএস এ টিকেছে, কোন কলেজে যেন লেকচারার। ও এখনো বিয়ে করেনি। ইরফান ছোট করে বলল। ও শুদ্ধ হাসলো ইরফানের দিকে চেয়ে। ইরফান কাভার থেকে তার প্যান্ট শার্ট বের করে। শুদ্ধ কি যেন ভেবে মৃদু হেসে বলে, তোর বাচ্চা বউ তোর এক নাম দিয়েছে, বুঝলি? পাষাণ। কতটা একেবারে মানানসই। ইরফান ছোট্ট করে বলে। আই নো। শুদ্ধ ইরফানের দিকে তাকিয়ে থাকে। কিছু একটা ভেবে কেমন মন খারাপ হয় হঠাৎই। তুমি ইরফান ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন? মায়েরা ঘরে এসে তার হাতে অনেকক্ষণ পানি দিয়েছে। প্রচুর জ্বলছে তার হাত। মরিচের গুঁড়ো ধরেছিল খালি হাতে, মাথায় আসেনি সেভাবে। এখন ভয়াবহ হাত জ্বলছে। হাত কেমন যেন অবশ হয়ে আসছে। বেডে বসে ডান হাত ধরে দাঁতে দাঁত চেপে জ্বলনি সহ্য করতে চাইছিল। এরই মাঝে জাহারার মুখে এমন কথা শুনে মায়েরা অবাক হয়ে তাকায় জাহারার দিকে। বেড থেকে নেমে বিস্ময় কণ্ঠে বলে, জি আপু, বুঝলাম না। জাহারা রেগে বলে, তুমি তো ফিডার খাও না? আমি বাংলাতেই বলেছি। তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিচ্ছ না কেন? শুধু শুধু এই বাড়িতে কেন পড়ে আছো? জাহারার কথায় মায়রার চোখে মুখে আরও বিস্ময় ভর করে। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আমি কেন ছাড়বো আপু? উনি আমায় ছেড়ে দিলে তখন আমি থাকতাম না, কিন্তু উনি তো আমায় ছাড়েননি। আরও কিভাবে ছাড়বে? দেখেছো কোথাও? বিয়ের পর স্বামী তার বউকে নিজের ঘরে নিয়ে থাকে না, ঢুকতে দেয় না। ইরফান ভাই তো তোমাকে তার ঘরে থাকতে দেয় না, মেনেই নেয়নি। তুমি বোঝো না? মায়রা ঢোক গিলল। হাতের তীব্র জ্বলুনির কথা কেন যেন আর ফিল করতে পারছে না। এই জবাবে সে কি বলবে বুঝল না। ভীষণ খারাপ লাগছে তার। জাহানারা আবারও বলল, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দেবে? মায়রা পুরো শরীরে কেমন যেন এক চিনচিন ব্যথা ছড়িয়ে পড়ল। বারবার ঢোক গিলছে। বহু কষ্টে মুখ থেকে বের করে, উনি ডিভোর্স চাইলে অবশ্যই দিয়ে দিব, উনি না চাইলে কখনো না। কথাটা বলে ঝাপসা চোখ জোড়া নামিয়ে নেয় মেঝেতে। একা একাই বিড়বিড় করে। উনি চায় না ডিভোর্স, আমি জানি। তবুও কেন যেন চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়রা নিজেকে সামলে নিল। বা হাতে চোখ জোড়া মুছে নিয়ে মাথা তুলে তাকায়। জাহারার পানে দৃষ্টি রেখে হেসে বলে, তুমি আসতে পারো আপু। জাহারা ভ্রুকুচকে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে কবে? মায়রা ভ্রুকুচকে বলে, তোমার ইরফান ভাই কি তোমাকে বলেছে আমাকে ডিভোর্স দেওয়ার কথা? এটা বলতে হবে কেন? বোঝাই তো যায় এটা। তোমাকে ইরফান ভাই মেনে নেয়নি। মায়রা শব্দ করে হেসে ফেলল। অতঃপর বলে, সেটা আমি বুঝে নিব। জানো না, হাজব্যান্ড ওয়াইফের মাঝের প্রবলেম তাদেরকে সমাধান করতে হয়, এখানে থার্ড পারসনের অ্যালাউ করতে নেই। জাহারা রেগে যায়। এই এতটুকু মেয়ের বড় বড় কথা তাকে চরম বিরক্তিতে ফেলল। মায়রার দিকে এগিয়ে এসে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দেবে? মায়রা ভ্রুকুচকে বলে, ডিভোর্স হোক, এটা তোমার ভাইয়া চাইছে নাকি তুমি চাইছো জাহারা আপু? জাহারা রেগে বলে, আমিই চাইছি তুমি দিবে। মায়রা হেসে বলে, তুমি কি তোমার ইরফান ভাইয়াকে পছন্দ করো আপু? জাহারা রেগে বলে, হ্যাঁ হ্যাঁ করি। তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে? আমি কেন জুড়ে বসবো? আমার মনে হয় তোমার ভাইয়া আমাকে আগে পছন্দ করে, বুঝেছো? তবুও তুমি তোমার ইরফান ভাইয়াকে বেশি ভালোবাসলে। তার সাথে আলোচনা করে নিজেদের মাঝে ঠিক করে নাও। আমায় কেন এসব বলছো? যে কোনো সম্পর্কে থার্ড পারসন কিছুই করতে পারে না যদি দুজন শক্ত খুঁটির ন্যায় দাঁড়িয়ে থাকে। তুমি আর তোমার ইরফান ভাই তেমন হলে আমি এমনিই ঝরে পড়বো। আর থার্ড পারসন আমি না হয়ে তুমি হলে, তুমিও যাই করো না কেন সময় মতো তুমি নিজেই ঝরে পড়বে। জাহারা প্রচণ্ড রেগে যায়। তার সহ্যই হয় না এই মেয়েকে। রেগে বলে, ইরফান ভাই আমাকে পছন্দ করে, তোমাকে না। তুমি কি এত বড়লোক বাড়ি, এত সুন্দর ইরফান ভাই, এসব দেখে লোভ সামলাতে পারছো না? তাই ইরফান ভাই তোমাকে অপমান করার পরও তুমি জোর গলায় বলছো ইরফান ভাই নাকি তোমাকে পছন্দ করে। জাহারার কথায় মায়রার ভীষণ রাগ হয়। শক্ত চোখে তাকায় জাহারার দিকে। দৃঢ় কণ্ঠে বলে, আমি যথেষ্ট সভ্য বলে মনে করি নিজেকে, তাই এখন চুপ আছি। যদি অসভ্য হতাম তবে তোমার মুখ ভেঙে দিতাম আমি।
আমায় ছোট ভেবে ভুলেও ভুল করবে না, জানো তো ছোট মরিচের ঝাল বেশি। জাহারা প্রচণ্ড রেগে বলে। তুমি বাড়াবাড়ি করছো বেয়াদব মেয়ে। তুমি ইরফান ভাইকে অবশ্যই ডিভোর্স দিবে, মিলিয়ে নাও। মায়েরা ভ্রু কুচকে বলে। আমি কখন বললাম দিব না? আমি বলেছি উনি নিজে এসে আমার কাছে সাইন চাইছে, আমি ডিভোর্স পেপারে সাইন করব। আবারও বলছি, উনি নিজে এসে বললে তবেই এটা করব, নয়তো নয়। থার্ড পার্সনের কথাই তো আরও নয়। ইরফান ভাই আমাকে পছন্দ করে জানার পরেও। মায়েরা হেসে ফেলে জাহারার হাত ধরে বলে। তোমার ইরফান ভাই তোমার জন্য কি কি করেছে আর আমার জন্য কি কি করেছে এসব পাশাপাশি রাখলে বুঝতে পারবে উনি তার বউ, আই মিন আমাকে নিয়ে কতটা ভাবে আর তোমাকে নিয়ে কতটা ভাবে। তুমি কি শুনতে চাও? মাত্র এই 2 মাসে তোমার ইরফান ভাই আমার জন্য কি কি করেছে আমি শিওর তুমি তার খালাতো বোন হওয়ার পরেও এত বছরেও এর 10%ও তোমার জন্য করেনি। জাহারা অবাক হয়ে তাকিয়ে থাকে মায়েরার দিকে, ঢোক গেলে অতপর রেগে বলে। এত অহংকার করস কি নিয়ে? মায়েরা হেসে বলে। তোমার ইরফান ভাইকে নিয়ে, উনি ভীষণ ভালো মানুষ, তবে খুব চাপা। ভুলেও ভাববে না চাপা স্বভাবের বলে তোমাকে পছন্দ করে। তিনি এতটাও চাপা নয় যে কোনো কাজ করার আগে ছদ্মবেশ ধারণ করে। তোমার বয়স কত? এত কথা কে শিখিয়ে দিয়েছে তোমাকে, বেয়াদব মেয়ে? মায়েরা মাথা নিচু করে নেয়, মুখটা মলিন হয়, বিড়বিড় করে। যাদের বাবা মা থাকে না তারা খুব অল্প বয়সেই বড় হয়ে যায়। অতপর জাহারার দিকে তাকিয়ে বলে। যতটা ছোট ভাবো আমায় ততটা নয়, একটু একটু বড়ই আছি, শুধু সবসময় কাজে লাগে না। তুমি এবার আসতে পারো আপু। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। তাড়িয়ে দিব কেন আপু? তুমি এই টপিক ছাড়া কথা বললে বসতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি এই টপিক ছাড়া আর কোনো কথা বলবে না, তাই যেতে বলছি। জাহারার আর সহ্য হচ্ছে না এই মেয়েকে, চোখ বড় বড় করে রেগে বলে। তুই ইরফান ভাইকে ছেড়ে দিবি? ভালোবাসলাম আমি, তুই কোথা থেকে উড়ে আসলি রে? তুই বলায় মায়েরা যেমন অবাক হলো তেমনি অবাক হলো জাহারার চোখ থেকে গড়িয়ে পড়া পানি দেখে। তার খারাপ লাগলো জাহারার জন্য, মেয়েটা হয়তো ইরফানকে খুব করে চায়, কিন্তু এখানে তার কি করার আছে? মৃদু হেসে বলল। আপু তুমি তোমার ইরফান ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করো, আমি তো নিষেধ করছি না। তোমাদের মাঝে ঠিক থাকলে আমি চলে যাব। আমি ডিভোর্স পেপার আনবো, তুই সাইন করে দিবি ব্যাস। মায়েরা বিরক্তি কণ্ঠে বলে। আমি তো বলেছি আমি আমি থার্ড পার্সনের কথায় তাকে ডিভোর্স তো দূর, ছেড়ে দেবার কথা মুখেও আনবো না। কথাটা বলার সাথে সাথেই জাহারা মায়েরার ডান গালে সপাটে এক চড় মেরে দেয়। মায়েরা বুঝতেই পারেনি এমন কিছু হবে, ফলস্বরূপ মায়েরা একদম উল্টে পড়ে। মায়েরার মনে হলো জাহারা বহুদিনের জমানো ঝাল তাকে মিটিয়ে দিতেই এত জোরে মারল। মাথা ভন ভন করছে তার, মাথার পিছনে খাটের কোণা গিয়ে ধাক্কা খায়, সামনে থাকা বেড সাইডের টেবিলের কোণা দিয়ে কপালে ধাক্কা খায়। মায়েরার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে, তবু নিজেকে সামলে শক্ত কিছু বলতে চায় জাহারাকে। তার আগেই জাহারা রেগে দাঁত খিচে বলে। আছিস তো এই বাড়ির আশ্রিতা হয়ে, তার এত দেমাক আসে কোথা থেকে? দেমাক কমিয়ে দিতে জানি আমি, শুধু দেখ কি করি। কথাটা বলে জাহারা হন হন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়েরা স্তব্ধ চোখে জাহারার প্রস্থান দেখল, বিড়বিড় করল। আশ্রিতা? এমন তিক্ত কথা এই জীবনে শুনেছে বলে তো তার মনে পড়ে না। ভীষণ কান্না পায় তার, শব্দহীন কান্না মেয়েটাকে ঘিরে ধরে। দরজার আড়ালে রীতা দাঁড়িয়ে পুরোটা দেখলো। মায়েরার জন্য ভীষণ খারাপ লাগলো। জাহারা যেতেই রীতা দৌড়ে ঘরের ভেতর আসে। মায়েরাকে এখনো মেঝেতে পড়ে থাকতে দেখে হাঁটু মুড়ে বসে মায়েরাকে ধরে বলে। রীতাকে দেখে মায়েরা কান্না থামাতে চায়, তবে পারছে না। না চাইতেও চোখ থেকে টুপ টুপ করে পানি গাল বেয়ে পড়ে। রীতা মায়েরাকে ধরে ধরে উঠিয়ে বিছানায় বসায়। মায়েরার কপালের ডান পাশে ফুলে গিয়েছে, ফর্সা গাল মুহূর্তেই কেমন লাল হয়ে গিয়েছে। মায়েরা কান্নাগুলো গিলে নেয়, বহু কষ্টে নিজেকে সামলে ঠোঁটের কোণে জোরপূর্বক একটা ছোট্ট হাসি টেনে রীতাকে বলে। রীতা অসহায় চোখে মায়েরার দিকে চেয়ে আছে, কি বলবে বুঝলো না। মন খারাপ করে বলে। জাহারা আপা তোমায় মারলো, আমার খুব খারাপ লাগছে। মায়েরা পানি মুছে বলে। প্রবলেম নেই, আমার চেয়ে তো বড় বড় বোন হয়ে মেরেছে না হয়, বাদ দাও এসব।
ইনায়া আপুর বিয়ে আর একদিন পর, এসব বললে ঝামেলা হবে। রিতা কিছু বলল না। মায়েরা বিছানার এক কোণায় গিয়ে বাম কাত হয়ে শুয়ে পড়ল। মায়েরা আর কিছু না বলায় রিতা চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। মায়েরা ফুপিয়ে কাঁদে। এভাবে তার সৎ বাবা তাকে কথা শোনাতো, তবে তার সৎ মা তাকে বাঁচিয়ে নিত। মায়ের কথা আবারও মনে পড়ল, বিড়বিড় করে ডাকে, মা। ইরফান শুদ্ধ বেরিয়ে যাচ্ছিল। ইরফান মায়রার ঘর পাস করার সময় বাঁ দিকে একবার ঘাড় ঘোরায়। মায়রাকে উল্টো হয়ে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে নেয়। শুদ্ধ সামনে এগিয়ে গিয়েছে। ইরফান মোড় ঘুরিয়ে মায়রার ঘরের দিকে যায়। শুদ্ধ পিছু ফিরে দেখলো ইরফানের কাণ্ড, হেসে বলে, কি রে ভাই, শুধু বাচ্চা বউয়ের কথা ভাবলেই হবে? সিনিয়রদের কথাও একটু ভাব। আফটার অল তোর আবার বাচ্চা বউ নয়, সিনিয়র বউ পছন্দ। ইরফান বিরক্ত হলো শুদ্ধর কথায়। চুপচাপ মায়রার ঘরে গেল। মায়রা কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গিয়েছে। ইরফান ভ্রু কোঁচকাল, এই বাদর মেয়ে অসময় ঘুমাচ্ছে কেন? অপর পাশে গিয়ে মায়রার দিকে একটু ঝুঁকল। সর্বপ্রথম মায়রার ডান গালটাই চোখে পড়ে, যে ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। ইরফান ভ্রু কুঁচকাল। মনে করার চেষ্টা করলো সে কি মেরেছিল নাকি। না, সে কেন মারবে একে? রেগেছিল, তবে মারেনি তো। তাহলে গালের এই দাগ কিসের? কপালের দিকে নজর পড়লে আরও অবাক হয়, কেমন ফুলে উঠে জায়গাটা উঁচু হয়ে আছে। ইরফান বেডের ওপর বাম পা ভাঁজ করে মায়রার পাশে বসে হাত বাড়িয়ে মায়রার গাল ছুঁয়ে দেখে কপালে হাত ছোঁয়ায়। চোখ মুখ ভীষণ কাঠিন্য। মায়রার হালকা একটু চোখ লেগেছিল। ইরফানের এটুকু ছোঁয়াতে মেয়েটার ঘুম ভেঙে যায়। পিট পিট করে চোখ খুলে সামনে ইরফানকে দেখে অবাক হয়। অভিমানে মুহূর্তে চোখ জোড়ায় পানি জমে। উল্টো ঘুরতে নিলে ইরফান মায়রার হাতের বাহু টেনে ধরে আটকে দেয়। গলা নামিয়ে নরম গলায় বলে, এসব কিভাবে হয়েছে? মায়রা কথা বলে না, চোখ বুজে নিয়েছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে কিছুটা শক্ত কণ্ঠে বলে, কে মেরেছে? কথাটা শুনে মায়রা তড়াক করে চোখ মেলে তাকায়। কিভাবে বুঝলো মারার কথা? ডান গালে হাত দিলেও সাথে সাথে। ইরফান তার মুখ বরাবর। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজায়, আমতা করে বলে, কেউ না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। ইরফান মায়রার হাত মায়রার গাল থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে গালের দিকে তাকায়। বোঝাই যাচ্ছে থাপ্পড়ের দাগ। মুহূর্তেই মুখবয়বে ক্রোধ জমা হয়। শক্ত কণ্ঠে বলে, যা জিজ্ঞেস করছি আনসার করো ভালোভাবে। মায়রা ভয় পায়। এই লোকটার যা রাগ, কি করবে কে জানে। মাথা ডান দিকে কাত করে বলে, আপনি যান, আমি ঘুমাবো। ইরফান ঝট করে মায়রাকে টেনে শোয়া থেকে বসায়। রেগে শক্ত কণ্ঠে বলে, একদম মিথ্যা বলবে না স্টুপিড, বলো কে মেরেছে। মায়রা ঢোক গিলে, সে জীবন নিয়েও বলবে না। পাগল নাকি সে? জেনে শুনে সাপের লেজে কেউ পা দেয়? পুরো বাড়িতে ঝামেলা হবে তার জন্য। মায়রা ইরফানের হাত সরিয়ে বলে, আপনি জানতো আমি ঘুমাবো। ইরফান আরও রেগে যায়। মায়রার গাল চেপে বলে, লাস্ট বার জিজ্ঞেস করছি কে মেরেছে। মায়রা কথা বলে না। ইরফানের রাগে মাথা ফেটে যাচ্ছে। দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড, বল কে হাত দিয়েছে তোর গায়ে। আনসার মি ড্যাম ইট। মায়রা কেঁপে ওঠে, এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আমি পড়ে গিয়ে। ইরফান শেষ করতে দেয় না মায়রাকে। মায়রার মুখ বরাবর তার মুখ নিয়ে ক্রোধযুক্ত চোখে চেয়ে বলে, আর একটা মিথ্যা বলবি তো আছাড় খাবি। কে মেরেছে বল। মায়রা মিনমিন করে বলে, কেউ না। ইরফান রেগে মায়রাকে ধাক্কা দেয়। মায়রা বিছানায় চিৎপটাং হয়ে পড়ে যায়। ইরফান এপাশ ওপাশ পায়চারি করে। হঠাৎই বেডের কোনায় একটা লাথি বসায়। চিৎকার করে বলে, ওকে ফাইন, তোকে বলতে হবে না, আমি নিজেই খুঁজে নিচ্ছি। কথাটা বলে ঘর থেকে বেরোলো। দরজার কাছে রিতাকে পেয়ে যায়। ইরফান শক্ত কণ্ঠে বলে, রিতা ওর এই অবস্থা কে করেছে? রিতা ঢোক গিলে। মায়রা যে বলতে নিষেধ করলো। মায়রা দ্রুত বিছানা থেকে নেমে এসে ইরফানের পেছন থেকে বলে, আপু তুমি যাও। ইরফান পিছু ফিরে মায়রার দিকে জ্বলন্ত চোখে তাকায়। মায়রা ঢোক গিলল ইরফানের দৃষ্টিতে। ইরফান রিতাকে উদ্দেশ্য করে বলে, রিতা আমাকে সব বলবে রাইট নাও, না বললে এক পাও নড়বে না এখান থেকে। মায়রা ইরফানকে পাশ করে ঠেলে রিতাকে সরিয়ে দিতে চায়। কান্না মাখা গলায় কিছু বলতে চায়, তার আগেই ইরফান মায়রাকে টেনে মায়রার পিঠ তার বুকে লাগিয়ে বাঁ হাতে মায়রার মুখ চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, আমায় রাগাস না লিটল গার্ল, আমার একটু ইচ্ছা করছে না তোর এই আহত গালে আমার শক্ত আঘাত পড়ুক, সো জাস্ট শাট আপ। এরপর রিতার দিকে চেয়ে ধমকে বলে, স্পিক আপ। রিতা ইরফানের ধমক খেয়ে ভয়ে গড়গড় করে সব বলে দেয়। মায়েরা ইরফানের থেকে ছাড়া পেতে ছটফটায়, তবে ইরফানের শক্তির সাথে পারে না। রিতার বলা কথাগুলো শুনে ইরফানের চোখে মুখে অজস্র ক্রোধ হাজির হয়। কপালের রগ ফুলে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। বলিষ্ঠ হাতের রগগুলো ফুলে ফেপে ওঠে।
বা হাতে ধরে রাখা মায়রাকে ছেড়ে বড় বড় পা ফেলে ডাইনিংয়ের ফাঁকা স্পেসে গিয়ে দাঁড়ায়। মায়রা পিছু পিছু ইরফানের হাত টেনে বলতে থাকে, প্লিজ কিছু বলবেন না। ইনায়া আপুর পরশু বিয়ে, এমন করবেন না প্লিজ। ইরফান মায়রার কথা শুনলই না, উল্টো সিংহের ন্যায় হুঙ্কার ছেড়ে ডাকে, জাহারা, জাহারা, জাহারা। ইরফানের চিৎকারে পুরো বাড়ির দেয়াল যেন কেঁপে উঠল। বারবার প্রতিধ্বনি হতে থাকে ইরফানের কণ্ঠ। মুহূর্তেই এই বাড়ির ঘরে যে যে ছিল সবাই বেরিয়ে এসেছে। মায়েরা কেঁদে দিয়েছে ভয়ে। হায় আল্লাহ, এখন কি হবে? জাহারা তার মায়ের পাশে দাঁড়িয়েছে, ইরফানকে দেখে ভয় কাঁপছে রীতিমতো। পাশে মায়েরাকে কাঁদতে দেখল। মায়েরা কি সব বলে দিয়েছে? ইরফান আবারও চিৎকার করে। জাহারা, তুই কোথায়? সবাই অবাক নয়নে ইরফানকে দেখছে। রুমা নেওয়াজ এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে ইরফান? জাহানারাকে এভাবে ডাকছো কেন? ইরফান মায়ের দিকে একবার তাকায়, এরপর চোখ সরিয়ে আশেপাশে চোখ বুলিয়ে জাহারাকে এক কোণায় দাঁড়িয়ে থাকতে থেকে গটগট পায়ে সেদিকে এগিয়ে যায়। জাহারা ভয় পায়, খুব ভয় লাগছে ইরফানকে দেখে। প্রচণ্ড রেগে আছে। ইরফান জাহারার সামনে দাঁড়িয়ে গলা চড়িয়ে জিজ্ঞেস করে, আমি তোকে লাইক করি? জাহারা মাথা নিচু করে আছে, ভয় কাঁপছে রীতিমতো মেয়েটি। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে, আমি ওকে ডিভোর্স দিতে চেয়েছি? জাহারা ভেজা চোখে মাথা তুলে কিছু বলতে চায়, তার আগে ইরফান জাহারার ডান গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। জাহারা হুমড়ি খেয়ে পড়ে। পাশে দাঁড়িয়ে থাকা জাহারার মা হতভম্ব হয়ে যান। প্রত্যেকে বিস্ময় চোখে চেয়ে আছে। শুদ্ধ বাইরে বেরিয়েছিল। ইরফানের চিৎকার শুনে ভেতরে এসে জাহারাকে এভাবে মারতে দেখে হতভম্ব হয়ে যায়। ইরফান আবারও তেড়ে যেতে নেয়। মায়েরা দৌড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে দু হাতে ইরফানের পেটে জড়িয়ে কেঁদে বলে, প্লিজ এমন করবেন না, থামুন। পেছন থেকে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে পেছন থেকে টেনে ধরে হাঁপানো কণ্ঠে বলে, ইরফান, কি করছিস? দাঁড়া। ইরফান জ্বলন্ত চোখে জাহারার দিকে চেয়ে আছে। জাহারার মা রুমা নেওয়াজ এক প্রকার দৌড়ে এসে জাহারাকে টেনে তোলায় ব্যস্ত হয়। ইনায়া অবাক হয়ে মায়রা তার ভাই আর জাহারাকে দেখছে। দ্রুত পায়ে জাহারার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসল। জাহারার চোখের পানি বাঁধ ভেঙে গিয়েছে। ইনায়া সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাহারা মায়রা এভাবে কাঁদছে। ইরফান এত ভয়ঙ্করভাবে রেগে আছে। সব মিলিয়ে তার নিজেকে কেমন যেন এলোমেলো লাগলো। জাহারার মাথায় হাত রাখে মেয়েটা। শুদ্ধ ইরফানকে টেনে দূরে নিয়ে যায়। মায়রা ইরফানকে ছেড়ে দাঁড়ায়। চোখ মুখ লাল হয়ে গিয়েছে মেয়েটার। তারেক নেওয়াজ বিস্ময় কণ্ঠে বলে, ইরফান, এসব কী ধরনের অসভ্যতামি? ইরফান চিৎকার করে বলে, ওর সাহস কি করে হয় আমার ওয়াইফের গায়ে হাত তোলার? ওর হাত ভেঙে গুড়িয়ে দেবো আমি। কথাটা বলে ইরফান আবারও তেড়ে যেতে চায়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে রেগে বলে, ইরফান দাঁড়া, ও তোর খালাতো বোন। ইরফান শুদ্ধকে ধাক্কা দেয়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ডাইনিং টেবিলের উপরে যুক্তহীন ভারী কাজ তুলে উল্টে ফেলে দেয়। এত ভারী কাজ মেঝেতে পড়ে কয়েক টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। নিস্তব্ধ বাড়িময় কাজ ভাঙার ঝনঝন শব্দ বাজতে থাকে। ইরফান আগুনের ফুলকির ন্যায় লালিত চোখ জোড়ায় চেয়ে অগ্নিঝরা কণ্ঠে চিৎকার করে বলে, আমার ওয়াইফের গায়ে কোন সাহসে ও হাত তুলেছে? শি ইজ মাইন। ওকে মারবো, কাটবো, যা ইচ্ছা করবো সব আমি, অন্য কেউ না। আই রিপিট, অন্য কেউ না। কেউ ওর গায়ে ফুলের টোকা দিবে না, সেই রাইট আমি কাউকে দেইনি। আমার বাবা মাকেও না। আন্ডারস্ট্যান্ড? ইরফানের তীব্র রাগে চিৎকার করে বলা কথায় সকলে কেঁপে ওঠে। নিস্তব্ধ হয়ে বিস্ময় চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সকলের চোখে মুখে অজানা কৌতূহল। জাহারা মায়রাকে মেরেছে কেন? ইরফান মেঝেতে বসা ফোফানো জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ও কোন সাহসে বলেছে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাই? দু হাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে, সে কোনো আশ্রিতা নয়, শি ইজ মাই ওয়াইফ। শুনেছ সবাই? আমার ওয়াইফকে আমি এই বাড়ির স্টোর রুমে রাখবো নাকি গেস্ট রুমে রাখবো নাকি আমার বেডরুমে রাখবো, ইটস মাই চয়েস। সেই কৈফিয়ত আমি কাউকে দেব না, কাউকে না। ইরফানের চিৎকার করে বলা কথাগুলো বদ্ধ দেয়ালে গিয়ে তীব্র বেগে ধাক্কা খায়। প্রত্যেকের চোখ মুখ বিস্ময়ে ভরপুর। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। একটু থেমে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে। মাথা তুলে মায়রার পানে তাকায়। চোখ মুখ ফুলে কেঁদে কেটে মুখের অবস্থা নাজেহাল মেয়েটার। ইরফান মায়রার কান্নামাখা লালিত মুখ পানে চেয়ে ঠান্ডা গলায় দৃঢ় কণ্ঠে বলে, সময় হলে সে তার গন্তব্যে ঠিক পৌঁছে যাবে। প্রয়োজনে গোটা পৃথিবী তার গন্তব্যস্থল চিনবে।
মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। বুঝলো কি ইরফানের কথার অর্থ? ছোট মাথায় এত কঠিন কথা ঢুকলো না বোধহয়, তবে কোথাও একটা ভীষণ রকম স্বস্তি পায়। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফানের চোখে চোখ পড়ে। মায়েরা তাকিয়েই থাকে, তবে ইরফান সাথে সাথে চোখ সরিয়ে নেয়। তারেক নেওয়াজ বিস্ময় কণ্ঠে বলে, জাহারা মায়েরাকে মেরেছে? ইরফান তার বাবার কথার উত্তর করল না। জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ফার্দার যদি কেউ আমার ডিভোর্সের কথা ভুলে উচ্চারণ করেছে, তবে তার জিভ কেটে হাতে ছড়িয়ে দিতে একবারও ভাববো না। মাইন্ড ইট। রুমা নেওয়াজ জাহারাকে ছেড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, দুদিনের বউয়ের কথা শুনে আমার বোনের মেয়ের গায়ে হাত তুলতে তুমি একবারও ভাবলে না?